ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত বর্গভীমা মন্দিরে। এটি শুধুমাত্র একটি সতীপীঠ নয়, এটি বাংলার ঐতিহ্য, ইতিহাস এবং আধ্যাত্মিকতার অসাধারণ মেলবন্ধন। আজকের ভিডিওতে আমরা মন্দিরের পৌরাণিক কাহিনী, ইতিহাস, স্থাপত্যশৈলী, উৎসব এবং ভ্রমণ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই তুলে ধরব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গত 14ই জানুয়ারি 2025 পূর্ণ মকর সংক্রান্তির দিন সকাল 10:10 হলদিয়া পাঁশকুড়া লোকাল ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম মা বর্গভীমা মন্দিরের উদ্দেশ্যে। ট্রেন যখন শহীদ মাতঙ্গিনী এসে থামল তখন ঘড়িতে বাজে 11:30। স্টেশনের বাইরে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। টোটোতে মাথাপিছু ভাড়া নিল 15 টাকা। সময় লাগলো 10 মিনিট। দূরত্ব ওই 3.5 থেকে 4 কিলোমিটার মতন। আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে যে কোনো হলদিয়া লোকাল ধরে সরাসরি চলে আসতে পারেন শহীদ মাতঙ্গিনী অথবা তমলুক স্টেশনে। আর তা না হলে যে কোনো পাঁশকুড়া, মেছেদা, খড়গপুর, মেদিনীপুর লোকাল ধরে মেছেদা স্টেশনে নেমে বাসে করে সরাসরি চলে আসতে পারেন তমলুকের হসপিটাল মোড়। সেখান থেকে টোটো ধরে মন্দিরে পৌঁছে যাবেন। হলদিয়ার ট্রেনে আসলে আপনি তমলুক অথবা শহীদ মাতঙ্গিনী যে কোনো স্টেশনে নেমেই মন্দিরে পৌঁছতে পারেন। বিশেষ দিনে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য রাস্তায় নো এন্ট্রি করে দেওয়ায় টোটো মন্দির থেকে বেশ কিছুটা দূরে নামিয়ে দেয় এবং বাকি রাস্তা আমাদের হেঁটেই যেতে হয়। মন্দিরের সামনে এসে দাঁড়ালে আপনি মন্দিরের দুই ধারে দেখতে পাবেন বেশ কিছু পুজোর ডালির দোকান। ন্যূনতম 50 টাকা থেকে পুজোর ডালি শুরু হয় এখানে। আপনি যে কোনো দোকান থেকে ডালি কিনতে পারেন, আপনার জুতো সেখানেই আপনি রেখে দিন। আপনি চাইলে মন্দিরের ভেতরের দোকান থেকেও ডালি কিনতে পারেন। এরপর সামনের 26টি সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মন্দিরের ভেতরের পরিবেশ এক কথায় অনবদ্য। চারিদিকে ধূপ ধুনোর গন্ধ, পুষ্পাঞ্জলির মন্ত্রোচ্চারণ, শঙ্খ ও উলুধ্বনির আওয়াজ পরিবেশটিকে এক কথায় অন্য মাত্রায় নিয়ে যায়। আপনার বিচলিত মন এক নিমেষেই শান্ত হয়ে যাবে। আপনি খুঁজে পাবেন এক অপার শান্তির আশ্রয়। মন্দিরে প্রবেশ করা মাত্রই আমাদের চোখে পড়ল বিশাল নাটঘর এবং মন্দিরের বাম পাশে অবস্থিত দুটি বড় বড় বিশ্রামাগার। ভক্তরা পুজোর শেষে এই বিশ্রামাগারে বসে খানিকটা বিশ্রাম নিয়ে নিতে পারেন। এই মন্দিরটিকে ঘিরে কিছু পৌরাণিক, কিছু ঐতিহাসিক কাহিনীও প্রচলিত আছে। সতীপীঠের কাহিনী জড়িয়ে আছে মহাদেব ও সতীর আধ্যাত্মিক প্রেম এবং শিবের তাণ্ডব নৃত্যের সাথে। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে সতী আত্মাহুতি দেন। শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। এই তমলুকেই সতীর বাম পায়ের গোড়ালি পতিত হয় এবং এখানেই গড়ে ওঠে বর্গভীমা মায়ের মন্দির। 1466 সালে লেখা মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য এবং মার্কেন্ডেয় পুরাণের এই মন্দিরের উল্লেখ রয়েছে। এছাড়াও পীঠ নির্ণয় তন্ত্র, অন্নদামঙ্গল কাব্য, তাম্রলিপ্ত মাহাত্ম্য, ভবিষ্য পুরাণের ব্রহ্মখণ্ডেও এই মন্দিরের উল্লেখ পাই আমরা। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় তম্রধ্বজ রাজা নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রাজপরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান
জঙ্গলে ঘেরা একটি কুণ্ড থেকে মরা শোল মাছকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করতেন। এরপর রাজা সেখানে গিয়ে দেখেন কোনো কুণ্ডই নেই, বরং রয়েছে এক প্রস্তর মূর্তি। সেই মূর্তিতেই পুজোর ব্যবস্থা করেন রাজা, প্রতিষ্ঠা করেন মন্দিরে। সেই রীতি মেনে আজও দুর্গাপুজোর সময় প্রথম পুজো আসে রাজবাড়ি থেকেই। তবে কাহিনীর অবশ্য এখানেই শেষ নয়, রয়েছে আরও গল্প। বঙ্গের বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড়ের মন্দির নাশকের নাশকতাও থেমে গিয়েছিল এই মায়ের মন্দিরে এসে। কালাপাহাড় জীবনে প্রথম ও একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি। সেই মূর্তি আজও তমলুকের সন্ধ্যার আরতির আলোতে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে। বর্তমানে মন্দিরের চারপাশে বেশ কিছুটা সংস্কার করা হলেও মূল প্রাচীন রূপটি আজও অক্ষুণ্ণ রাখা হয়েছে। মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট এবং এর দেওয়ালে ভেতরের প্রস্থ 9 ফুট। মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারতের অসংখ্য কাহিনী তুলে ধরা হয়েছে। এই মন্দিরে দেবী কপালিনী ভীমরূপা এবং ভৈরব সর্বানন্দ রূপে পূজিত হয়। কালী পুজোর দিন দেবী বর্গভীমার বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করা হয়। এই দিন মাকে রাজবেশ পরানো হয় এবং তন্ত্রমতে পূজা অর্চনা সম্পন্ন হয়। ভোগে শোল মাছ ছাড়াও 5 রকমের মাছ, 5 রকমের ভাজা, 5 রকমের তরকারি দেওয়া হয়। এছাড়া ভাত, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি সহ নানান রকমের মিষ্টি মাকে দেওয়া হয়ে থাকে। এরপর আমরা গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে নাট মন্দিরে। ওই দিন ভিড় খানিকটা বেশি থাকার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার লাইনে খানিকটা ভিড় চোখে পড়ে, কিন্তু মন্দির কমিটির সুদক্ষ পরিচালনার জন্যে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কোনো অসুবিধাতেই পড়তে হয়নি। আমরা গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে নাট মন্দিরে মায়ের কাছে আমাদের পুষ্পাঞ্জলি প্রদান করি। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা ভোগের কুপন কাটতে যাই। 110 টাকার বিনিময়ে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12:30টার মধ্যে ভোগের কুপন কাটা হয় এবং ভোগ প্রদানের সময় দুপুর 1টা থেকে বেলা 3টের মধ্যে। এরপর আমরা দাঁড়াই পুজোর লাইনে। পুরনো মকর সংক্রান্তির দিন হওয়ায় ভিড় কিছুটা বেশি ছিল মন্দিরে, তাই আমাদের পুজোর লাইনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা প্রবেশ করলাম মায়ের গর্ভগৃহে এবং আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম আমাদের আরাধ্যা দেবী মা বর্গভীমাকে। মায়ের শান্ত রূপ দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম গর্ভগৃহের ভেতরে। 2 চোখ ভরে আমরা মাকে দেখলাম, মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম। আপনারাও দর্শন করুন মায়ের এই শান্ত স্নিগ্ধ রূপ। এরপর আমরা গেলাম মন্দিরের পাশে অবস্থিত এক সুবিশাল প্রাচীন কাঠকলকে গাছের ধারে। আমরা দেখলাম অনেক ভক্ত তাদের মনস্কামনা জানিয়ে এই গাছের ডালে ঢেল বা মাটির পাত্র বেঁধে তাদের মনস্কামনা জানাচ্ছে। গাছের গুঁড়িতে অবস্থিত মূর্তিতে তারা সিঁদুর মাখিয়ে তাদের মনস্কামনা জানিয়ে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। আমরাও বেশ কিছুক্ষণ এই গাছের সামনে দাঁড়িয়ে থাকলাম। আমরা প্রত্যেকে তার মনস্কামনা গাছের উদ্দেশ্যে আমরা জানালাম এবং গাছটির চারদিকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করে গাছটির সামনে শান্তভাবে দাঁড়িয়ে থাকলাম এবং অন্যান্য ভক্তদের আমরা পর্যবেক্ষণ করতে লাগলাম। এরপরে আমরা গেলাম মায়ের মন্দিরে অবস্থিত সেই কুণ্ডের দিকে। সেই কুণ্ডে যেখানে রাজা প্রথম তার আরাধ্যা মায়ের দর্শন পেয়েছিলেন।
এক প্রস্তর খণ্ড রূপে। আমরা সেই কুণ্ডতে গিয়ে কুণ্ডের জল আমাদের মাথায় স্পর্শ করালাম এবং কুণ্ডের চারিদিকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা সেই প্রাচীন সময়ের কথা ভাবলাম এবং সেইভাবে বিভোর হয়ে থাকলাম। এরপর আমরা গেলাম ভোগ গ্রহণের উদ্দেশ্যে। রন্ধন ঘরের সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য তুলে নিয়ে এলাম কিছু রন্ধনের দৃশ্য। এখানকার মন্দিরের পাণ্ডারা, রন্ধন শিল্পীরা বেশ যত্ন সহকারে ভক্তি ভরে মায়ের জন্য ভোগ অন্ন রন্ধন করছিলেন। মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের জন্য একটি বিশাল হলঘর রয়েছে। সেখানে সারিবদ্ধভাবে ভক্তরা মাটিতে বসে ভক্তি সহকারে এই ভোগ গ্রহণ করছে। আমাদের সেদিনের ভোগে দেওয়া হয়েছিল অন্ন, আলু ভাজা, ডাল, তরকারি, মাছের ঝোল, চাটনি এবং পায়েস। আপনারা দেখুন সেই ভোগ গ্রহণের অপরূপ দৃশ্য। আমাদের ভোগ গ্রহণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। বর্গভীমা মন্দিরের পবিত্রতা এবং ঐতিহাসিক গুরুত্ব আমাদের হৃদয়কে স্পর্শ করে। এই মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ নিদর্শন। এখানে এসে আমরা শুধুমাত্র দেবীর কৃপাপ্রাপ্ত হই না, আমাদের আত্মাও শুদ্ধ হয়। বর্গভীমা মন্দিরের চারপাশে প্রকৃতির অপরূপ শোভা এবং দেবীর মায়াময় উপস্থিতি এক অনন্য অভিজ্ঞতা দেয়। এই মন্দির দর্শন করার মধ্য দিয়ে আমরা আমাদের শিকড়ের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারি। আপনারা যদি এখনও বর্গভীমা মন্দির দর্শন না করে থাকেন তাহলে অবশ্যই একবার এখানে আসুন। এই পবিত্র স্থান আপনাকে ভক্তি, শান্তি এবং আধ্যাত্মিকতার এক নতুন অনুভূতি দেবে। শেষে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্থান ও নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। জয় মা বর্গভীমা।